আম, তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা কষ্ট করে আমাদের সেশনে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে সাদর সম্ভাষণ। আম, তো আজকে আপনাদের সাথে আছি আমি নীলুফা ইয়াসমিন। আমি সাথে আমাদের কো হোস্ট রয়েছেন। তো একটু পর আপনারা ওনাদের সাথেও পরিচিত হবেন। তো মূলত আজকে আমরা হলো জার্মান ভাষার বিষয়ে আমরা কোর্স অফার করার কথা আছে। সাথে সাথে জার্মানিতে ক্যারিয়ার বিষয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকেন। যারা অপরচুনিটি কার্ড, আউসবিল্ডুং, আউপেয়ার অথবা জার্মানিতে আসার আরো অন্যান্য ওয়ে সম্পর্কে জানতে চান, তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমি 10-15 মিনিট ক্যারিয়ার বিষয়ে আলোচনা করব। তারপর আমাদের দুটা ডেমো থাকবে। আমরা কিভাবে কোর্স করাই, জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স বিষয়ে আমাদের শর্ট দুটা ডেমো থাকবে। হ্যাঁ, আজকেই থাকবে অবশ্য। তো ডিটেলসে আমরা যাচ্ছি। আর আমাদের আলোচনার মাধ্যমে আপনাদের অনেক প্রশ্নের অ্যান্সার হয়তো আপনারা পেয়ে যাবেন। সো আপাতত আমরা কোশ্চেনগুলি চ্যাট বক্সে বেশি জরুরি হলে করতে পারেন। আর তা না হলে আমরা আলোচনা করতেছি, আপনারা খেয়াল করে শুনেন। আশা করি আপনাদের অনেক প্রশ্নের অ্যান্সারই আপনারা পেয়ে যাবেন। তো আহ, তো লার্ন জার্মান টাচ ইউর ড্রিম, এই স্লোগানটাকে সামনে রেখে আমরা আজকের সেশনটা শুরু করছি। তো আপনাদের সাথে আমি নীলুফা ইয়াসমিন, আমি আজকে যুক্ত হয়েছি। আমি জার্মানির কোলন শহরে আছি। আহ, তো আমি আপাতত জার্মান উইথ নীলুফাতেই আছি। আহ, তো এই প্ল্যাটফর্ম থেকে আশা করি আপনারা আজকে যারা জয়েন করেছেন আমাদের প্ল্যাটফর্মেই আছেন। এর বাইরে তো আসলে আহ, আমরা আমাদের জুম লিংক শেয়ার করি না। হ্যাঁ ভাইয়া, ওয়ার্ক পারমিট নিয়ে বলতেছি। ওয়ার্ক পারমিট বলতে যেটা বোঝাচ্ছে, জব ক্যাটাগরি ভিসাতে আপনি হয়তো ট্রাই করতে চাচ্ছেন, আমি বলতেছি এগুলি। তো প্রথম কথা হলো, আমরা যেহেতু একটা জার্মান ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম থেকে যুক্ত হয়েছি, ফার্স্ট কথা হলো যে আমরা কেন জার্মান ভাষা শিখব। তো আহ, যাদের ফ্যামিলি জার্মানিতে রয়েছে, অর্থাৎ স্পাউস, হাজবেন্ড রয়েছে, ওয়াইফ আসবে, বা ওয়াইফ এখানে স্টাডি করতে এসেছে, তাদের হাজবেন্ড আসবে, এই যে ক্যাটাগরিটা, এটা হলো ফ্যামিলি রিউনিয়ন ভিসা। তো ওনাদের তো A1 লাগবেই। হ্যাঁ, A1 ম্যান্ডেটরি। এরপরে অপরচুনিটি কার্ড, যারা বাংলাদেশ থেকে জব এক্সপিরিয়েন্স আছে তারা বেস্ট হবে, ভালো পয়েন্ট পাবেন অপরচুনিটি কার্ডে। অথবা আউপেয়া। তো প্রত্যেকটা সম্পর্কে আমি একটু শর্ট করে বলবো। এরপরে বর্তমানে তুমুল জনপ্রিয় একটা ইস্যু হলো জার্মানিতে আউসবিল্ডিং, তাই তো? তাহলে আউসবিল্ডিং কি, কারা এখানে আউসবিল্ডিং ভিসার জন্য কে কে ট্রাই করতে পারবে, এসব বিষয়ে বলবো। ঠিক আছে। এছাড়া স্টাডি ভিসা, স্টাডি হলো আমার মাস্টার্স, ব্যাচেলর বা পিএইচডি। তো মাস্টার্স, ব্যাচেলর ইংরেজি ভার্সনে করলেও অনেক সময় আহ, বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ তাদের রিকোয়ারমেন্ট থাকে, A1 অথবা A2। এখন কথা হলো, জার্মান ভাষা দরকার যারা জার্মানিতে অবস্থান করছে অথবা জার্মানিতে আসার প্ল্যান করছে। হ্যাঁ, এখানে কিন্তু শর্টকাট কিছু নাই। আপনার চ্যাট বক্সে যিনি বললেন ওয়ার্ক পারমিট, ঠিক আছে। এম্বাসিতে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়ে থাকে, হ্যাঁ, গেলে দেখবেন সেই A1 সার্টিফিকেট। আপনার কন্টাক্টে কোনো জায়গায় A1 মানে ল্যাঙ্গুয়েজের কথা থাকুক আর নাই থাকুক, এমবাসিতে দেখবেন বলবে A1 সার্টিফিকেট। ঠিক আছে। হাই স্কিল্ড ওয়ার্কার, স্কিল মাইগ্রেশন জবের ক্ষেত্রেও কিন্তু এমবাসি A1 সার্টিফিকেটটা চেয়ে থাকে। তাহলে স্টুডেন্ট, জব ক্যাটাগরি ভিসা, ফ্যামিলি রিউনিয়ন, সবারই জার্মান ল্যাঙ্গুয়েজ দক্ষতা প্রয়োজন। তো এখন যার যার প্রয়োজন তার তার কাছেই। যেমন স্পাউস যিনি, তার তো কোনো ওয়েই নাই, তার আসতেই হবে। অবশ্যই A1 সার্টিফিকেটটা লাগবে।
অপরচুনিটি কার্ড ইংরেজিতে ভালো পয়েন্ট থাকলে জব, আপনার জব এক্সপিরিয়েন্স ভালো থাকলে ভালো, সাথে আপনি আহ, জার্মান ল্যাঙ্গুয়েজ যত দূর যাবেন স্কোর বাড়তে থাকবে। আউপেয়ার কথাটা আহ, পরিচিত আছেন কিনা আপনারা? রিসেন্টলি আমাদের থেকে আউপেয়ার হয়েছে, এটা হলো বেবি সিটিং জব। তো এখন আমি এক একটা করে শর্টলি আলোচনা ট্রাই করব। তো প্রথম কথা হলো, জার্মানিতে আসার জন্য, ক্যারিয়ার গড়ার জন্য আমাদের তাড়াহুড়া করার দরকার নাই। আউপেয়ার অর্থাৎ বেবি সিটিং জব, তাহলে সেটা জব। এই জবের কন্ট্রাক্ট থাকে 1 ইয়ার। হ্যাঁ, আমাদের থেকে দুইজনের অলরেডি ভিসা হয়েছে, আরো কয়েকজন পেয়েছে কন্ট্রাক্ট। এখন কথা হলো, বেবি সিটিং জব তার মানে তার বাসায় আপনি থাকবেন, আহ, এবং তাদের বেবিকে আপনারা টেক কেয়ার করবেন। তো এটা দুই পক্ষের মধ্যে একটা কন্ট্রাক্ট হয়। হ্যাঁ, বেশ বড় একটা কন্ট্রাক্ট পেপার থাকে। তাহলে বেবি সিটিং জবের জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট A1, হ্যাঁ, প্রাথমিক লেভেলটা A1 থাকলে আপনারা এটা আবেদন করতে পারবেন। তবে A1 দিয়ে না আসার জন্য রিকোয়েস্ট, যে জার্মানিতে আসতে হলে এখানে তো আপনার সার্ভাইভ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা B1 কমপ্লিট যারা, তারা আসলে ঠিক আছে। ঠিক আছে, তবে যদি রিকোয়ারমেন্ট জিজ্ঞাসা করেন, এমবেসি রিকোয়ারমেন্ট হলো A1। তো এখন আমাদের এখান থেকে ভিসা হওয়ার পরই উম, আহ, সবাই মানে এই বিষয়টা ইন্টারেস্টেড, যে A1 সার্টিফিকেট থাকলেই জার্মানিতে যাওয়া যায়। তাহলে তো সবাই ট্রাই করি। হ্যাঁ, তাহলে বিষয়টা আপনার আগে জানতে হবে আউপেয়ার কি। ঠিক আছে, আউপেয়ার কথাটা হলো বেবি সিটিং জব, যেটা আপনারা ইউকে কানাডাতে শুনে থাকেন। তো এক্ষেত্রে জার্মানির যে ইস্যুটা, এটা হলো কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম। কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম। তো আউপেয়ার লিখেন, এটা সার্চ দিলে আপনারা পাবেন। তো কাজ হচ্ছে এখানে শিশুদের দেখাশোনা করা। যে ফ্যামিলি আনবে তার অবশ্যই বেবি থাকতে হবে। এবার বেবিকে দেখাশোনা, তো বেবিরা এখানে ছোটবেলায় এরা দেখা যাচ্ছে কিন্ডার গার্ডেনে যায়। হ্যাঁ, ডে কেয়ার অন্য দেশে বলে, এই দেশে কিন্ডার গার্ডেন বলে। তো বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তাদের সাথে খেলাধুলা করা, তাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া। হ্যাঁ, বাসার টুকিটাকি কাজও তারা করাতে পারে, তো সেটা আপনার সাথে তারা কন্ট্যাক্ট করে নিবে। আদার্স কোনো কাজ করালে সেই হিসাবে তারা আরো স্যালারি দিবে। তো এখন aupea.de এই ওয়েবসাইটে যে আগে প্রোফাইল খুলে নিতে হয়। কেউ বেশি ইন্টারেস্টেড থাকলে, যারা আমাদের কাছে পড়েছে তাদেরকে আমরা এই ধরনের গাইডলাইন দিয়ে থাকি। বাট এটা রিকমেন্ডেড না। হ্যাঁ, রিকমেন্ডেড না। রিকমেন্ডেড হলো আপনি ভালোভাবে ল্যাঙ্গুয়েজ স্কিল আরো বেটার করে আসার জন্য। কারণ 1 বছর পরে তো এই চাকরির কন্ট্রাক্ট আপনার শেষ। তখন আপনি এখানে ফার্দার দেখা যাচ্ছে হাউস বিল্ডিং করতে হবে। হ্যাঁ, আহ, তো সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো হওয়াটাই ভালো। আপনাদের প্রশ্ন চ্যাট বক্সে করতে থাকেন, আমি আসতেছি অ্যান্সার দিব। তো আউপেয়ার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? আর থাকলে চ্যাট বক্সে করতে থাকেন। আউপেয়ার বেবি সিটিং জব, জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল, এখানে আপনার A1টা দরকার। এমবেসিতে A1টাই চাইবে, আর এর আগে জার্মানি থেকে আপনার কন্টাক্ট থাকতে হবে। এরপর আসেন অপরচুনিটি কার্ড। তো জার্মানিতে আসার বিভিন্ন অপশনস রয়েছে, তো কার জন্য কোনটা সেটা তার বুঝতে হবে। আচ্ছা, অপরচুনিটি কার্ড এটা হলো যারা জব এক্সপিরিয়েন্স আছে, বাংলাদেশ থেকে অলরেডি ওনারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, প্লাস জব এক্সপিরিয়েন্স আছে, ইংলিশেও ভালো দক্ষতা আছে, তারা এখানে এগিয়ে থাকবে। তো বর্তমানে আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে দেখবেন যে 1 ইয়ার, হ্যাঁ, 1 ইয়ারের একটা ওয়েটিং পিরিয়ড তারা দিয়েছে। বাট বাস্তবতা হলো এর আগেই তারা কিন্তু আপনার যখন ডকুমেন্ট সবকিছু আপনি অনলাইনে দিয়ে রাখবেন, তো তারা কিন্তু এর আগেও ডাকতে পারে। এরকম হয়েছে যে 1 ইয়ার ওয়েটিং পিরিয়ড তারা ইমেইলে উল্লেখ করেছে, পরবর্তীতে ইমেইল দিয়ে তারা আরো আগে কিন্তু ডেকেছে। ঠিক আছে, তো এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ আপনারা ইংলিশ জানলে হচ্ছে। আর জার্মান ল্যাঙ্গুয়েজ যতটা শিখবেন ততটা পয়েন্ট বাড়তে থাকবে।
তো এরপর অপরচুনিটি কার্ডের জন্য তো অবশ্যই ভালো স্কিল এখানে দরকার। তো অপরচুনিটি কার্ড নিয়ে আমাদের হলো ফেসবুকে একদম A to Z কিন্তু একটা লেখা আছে। হ্যাঁ, এটা আপনারা দেখলেই পারবেন, আর কারো আরো জানার দরকার হলে আমাদেরকে নক দিতে পারবেন। এরপর আসতেছে আমাদের হাউস বিল্ডিং এর ইস্যুটা। ঠিক আছে, তো আমরা এভারেজ সবটা নিয়ে আলোচনা করছি, তো আপনারা যাতে সিদ্ধান্ত নিতে পারেন যে কার জন্য কোনটা। আচ্ছা, এখন ইউনিভার্সিটিতে পড়া ব্যাচেলর বা মাস্টার্স, ব্যাচেলর বা মাস্টার্স হলো বেস্ট। যার সুযোগ আছে ব্লক অ্যাকাউন্ট করতে পারবেন, তারা ব্যাচেলর করেন। হ্যাঁ, বাংলাদেশ থেকে 25% কমপ্লিট থাকলে আপনারা এখানে ব্যাচেলর করতে পারবেন। আর মাস্টার্স যার ব্যাচেলর দেখেন 2-1 সেমিস্টার হয়ে গিয়েছে, বা 2-1 ইয়ার আপনার হয়ে গেছে, তারা মাস্টার্সে ট্রাই করেন। তো এখন ওয়েটিং পিরিয়ড কিন্তু বেশ লং, সামনে কি হয় দেখা যাক। হ্যাঁ, তো ব্যাচেলর মাস্টার্স তারা তো স্টুডেন্ট ভিসা, এখানে খুব বেশি একটা জটিলতা নাই। ফার্স্ট হলো এমবেসিতে অ্যাপয়েন্টমেন্ট নিবেন, জাস্ট আপনার একটা পাসপোর্ট থাকলেই হচ্ছে। তো অ্যাপয়েন্টমেন্ট নিলে উম, আপনাকে তারা ইমেইলেই বলে দিবে যে এখন ওয়েটিং পিরিয়ড 25 মাস বা 26 মাস এরকম চলছে। সামনে বাড়বে না কমবে এটা দেখা যাক। হ্যাঁ, বিএফএস কে এখন দায়িত্ব দিয়েছে, তো কমার সম্ভাবনা দেখছি না। উম, এখন কথা হলো কি, আমরা আহ, আহ, ধীরে সুস্থে আগাই। হ্যাঁ, আমরা আমাদের জাতি হিসেবে আমাদের একটা তাড়াহুড়া অভ্যাস। তো হোক না, 2 বছর 2.5 বছর ওয়েটিং পিরিয়ড হোক, এই সময়টা আপনি আপনাকে প্রিপেয়ার করেন। আইএলটিএসটা পড়েন, ইউনিভার্সিটির পড়ালেখা ভালোভাবে করেন, ভালো পয়েন্ট থাকলে এখানে ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবেন। তাছাড়া এখানে ইউনিভার্সিটিতে সবাই চান্স পায়। হ্যাঁ, আমাদের দেশে যে পাবলিক ইউনিভার্সিটি মানে যে খুব একটা কম্পিটিশন, এখানে তো ওরকম নাই। আর তারপর যে এখানে আমার তো চলাফেরা করতে হবে, জার্মানিতে জবের ইস্যু আছে, জার্মান ল্যাঙ্গুয়েজ পড়েন। আদার্স স্কিল যেটা হলো রান্না করা। রান্না করা একটা স্কিল। হ্যাঁ, বিদেশে আসলে শুনবেন যে সবারই নিজের কাজ নিজে করে খেতে হয়। সো কম্পিউটারের একটা স্কিল নেন, সফট স্কিল যেটা। তো আমরা হাই হুতাশ না করে, যারে ওয়েটিং পিরিয়ড এতদিন, এখন যেটা সিস্টেম, তো সিস্টেম যেটা আমার হাতে নাই, যেটা আমার হাতে আছে সেটা আমি আমাকে নিজেকে স্কিল করতে পারি। এই বিষয়টা হলো স্টুডেন্ট ভিসা যারা, তারা এই বিষয়টা মাথায় রাখেন। আপনাদের সিনিয়ররা যারা আসছে স্টুডেন্ট ভিসায় আসার পরে কি বলে যে উম, আহ, ইস, জার্মানটা কেন বাংলাদেশ থেকে শিখে আসলাম না। ঠিক আছে, এরকম সিনিয়রদের সাথে কন্টাক্ট রাখেন। এই আর কি। হ্যাঁ, আউপেয়ারের বয়স আছে। আউপেয়ার হলো 27 বছর, 27 বছরের মধ্যে হতে হবে। আর বেবি সিটিং জব মানে তো অন্যের বাসায় থাকবেন, তারা আপনাকে গাইডলাইন যে কোনো সময় বলতে পারে যে আমার এই কাজটা করে দাও। এই সকল ইস্যু আছে। তো আমাদের ফেসবুকের হলো পোস্টগুলি একটু দেখবেন। হ্যাঁ, ইমরান ভাইয়া কিন্তু খুব সুন্দর করে পোস্ট লিখেছে। আহ, তিনি ফার্স্ট এসেছিলেন আউপেয়ার ভিসাতে। তো তিনি কিন্তু বাস্তবতার সম্পূর্ণটাই তিনি সুন্দরভাবে পোস্টে উল্লেখ করেছেন। একটু সময় দিলে আই থিংক ভালো হবে। পোস্ট খুঁজে না পেলে আমাদেরকে বললে কপি করে দিতে পারবো। আচ্ছা, তো আমরা, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট নিতে তো পাসপোর্ট লাগবেই। পাসপোর্ট লাগবে। না, আউপায়ারের জন্য এমন কোনো ম্যারিড বা আনম্যারিড এমন কোনো ইস্যু নাই, যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন কথা হলো আসার পরে কি করবেন। এটার কন্ট্রাক্ট তো 1 বছরের। আসার পরে জার্মানিতে সার্ভাইভ করতে হলে এখান থেকে আপনার কিন্তু হাউস বিল্ডিংটাই এখান থেকে সহজ হবে। তো সেক্ষেত্রে B1টা বাংলাদেশ থেকে করে এসেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে হলো হাউস বিল্ডিং। তো এখন কথা হলো যে হাউস বিল্ডিংটা কি। হাউস বিল্ডিং নিয়ে আমাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে। ভ্রান্ত ধারণা যে মাস্টার্সে তো ওয়েটিং পিরিয়ড 2-2.5 বছর, এখন আরো বেশি হয়ে যাচ্ছে, সামনে 3 বছর হয়ে যায় কিনা। ব্যাচেলর স্টাডি বিষয়টা একই কথা।
তো এত বড় ওয়েটিং পিরিয়ডকে অ্যাভয়েড করার জন্য আমি হাউস বিল্ডিং করব। অনেকে এটা বলছেন। তো এখন বুঝতে হবে, অনেকের দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে মাস্টার্স করেছেন, তারপরে আপনার মাস্টার্স করার পরে জব এক্সপিরিয়েন্স আছে। তাহলে তার জন্য কি হাউস বিল্ডিং করা ঠিক হবে? সেটা আপনার সিদ্ধান্ত, আপনার কাছে। হ্যাঁ, হাউস বিল্ডিং হলো আপনার যারা ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, তারপর জার্মানিতে এসে আপনার এটা ডিপ্লোমা করবেন। ঠিক আছে? তাহলে বাংলাদেশেও কিন্তু মানুষ ডিপ্লোমা করে, সেই ডিপ্লোমা আর এই ডিপ্লোমার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্ট। তাহলে এটা একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, যেখানে আপনাকে একটা নির্দিষ্ট কাজে এক্সপেরিয়েন্সড করে তোলা হবে, সাথে সাথে ওই বিষয়ে আপনার পড়াশোনা থাকবে, অর্থাৎ স্কুলিং থাকবে। স্কুলে যাবেন, পড়ালেখা করবেন, এটা হলো প্রফেশনাল স্কুল বলে। তো সেখানে যেহেতু আপনি চাকরি করছেন, জব প্লাস সেই বিষয়ে আপনাকে পড়াশোনা করাবে এরা। এটাই হলো হাউস বিল্ডিং। তো হাউস বিল্ডিং এর সব থেকে সুন্দর বিষয় হলো এখানে আপনি স্যালারি পাবেন। ঠিক আছে? তাহলে একদম আপনি ব্যবহারিক একটা কাজ হাতে কলমে দেখছেন, পাশাপাশি সেই বিষয়ে আপনাকে আমরা যেটা ইনস্টিটিউশনাল এডুকেশন বলে থাকি সেটাও পাচ্ছেন। আহ, এবং এখানে জার্মানিতে আসার মতো বেস্ট একটা ওয়ে হলো হাউস বিল্ডিং বলা যায়। যেমন বাংলাদেশ থেকে আপনারা যারা ডিপ্লোমা করেছেন, তারা কিন্তু দেখবেন যে কোনো জায়গায় ব্যাচেলর করতে গেলেও নিতে চায় না। হ্যাঁ, জার্মানিতেও কিন্তু একই কথা। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু হাউস বিল্ডিং চমৎকার একটা অপশন, এটাকে আপনারা নিতে পারেন। তো ইন্টারমিডিয়েট সমমান সার্টিফিকেট থাকলে হবে, প্লাস হলো বি ওয়ান, মিনিমাম বি ওয়ান সার্টিফিকেট লাগবে। এখন এমবেসিতে এ টু বলতেছে। তো জার্মানি থেকে যদি আপনার কন্ট্যাক্ট পেপারটা থাকে, তাহলে বাংলাদেশ থেকে আর সমস্যা নাই। তো এক্ষেত্রে যেমন ইউনিভার্সিটিতে পড়লে আপনার কিন্তু অনেক সাবজেক্ট, অনেক ব্রড একটা রেঞ্জ থাকে। আর ডিপ্লোমাতে হলো আপনার নির্দিষ্ট কিছু সাবজেক্টের উপর, যেমন নার্সিংয়ে সবাই আসে, এরপর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলি তো আছেই। এবং হাউস বিল্ডিং শেষ হলে তো খুব ভালো স্যালারিতে জার্মানিতে জব করতে পারবেন, কাজের নিশ্চয়তা একদম 100%। হাউস বিল্ডিং করতে হলে তাহলে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট লাগবে, আর বি1 বি2 যতটা ল্যাঙ্গুয়েজ কাভার থাকে। এখন এমবাসিতে এ2 বলছে। তো অনেক সময় দেখা যাচ্ছে এ2 দিয়ে হাউস বিল্ডিং জার্মানি থেকে তো কন্ট্যাক্ট নিতে হবে, ওটা অনেক সময় টাফ হয়ে যায়। যাই হোক, তারপরে এমবাসি যেহেতু বলেছে, অবশ্যই সেটা আমার ভালো দিক। আচ্ছা, এরপর হলো আপনারা জানতে চেয়েছেন এফএস ইয়োট। হ্যাঁ, ফ্রাইবিলিগে সোশ্যালিয়া, সেখানেও এ2 বা বি1 লাগবে। ঠিক আছে? ভলান্টিয়ারি ওয়ার্ক যেটা, বাংলাদেশে যেমন রেড ক্রিসেন্ট এরকম কিছু অর্গানাইজেশন আছে, জার্মানিতেও ওরকম নার্সিং, তারপর ওল্ড হোম এবং ফায়ার সার্ভিস, এগুলিতে আপনারা আসতে পারবেন, যেটা সোশ্যাল ওয়ার্ক বলা হয়। ঠিক আছে? সেক্ষেত্রেও কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজটাই প্রধান বিষয়। না, ইমতিয়াজ ভাইয়া বয়স 26 কোনো ব্যাপারই না। আমাদের রিসেন্টলি হাউস বিল্ডিং পেয়েছেন ভাইয়া, হলো 34 পার হয়ে এখন প্রায় 35 ওনার এজ। তো হাউস বিল্ডিং তো পেয়েছে, কোনো সমস্যা হয় নাই। আপনার তো মাত্র 26, কোনো সমস্যাই না। হাউস বিল্ডিং এ স্টাডি গ্যাপ কোনো সমস্যা না। তো ঠিক আছে, এই ছিল আমাদের ক্যারিয়ার রিলেটেড আলোচনা। স্পাউস যারা, তারা তো আপনার স্পাউস জার্মানিতে আছে, আপনার তো কোনো সমস্যাই নাই। ওনার এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, প্লাস আপনি এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন যত দ্রুত সম্ভব। এখন 25-26 মাসের ওয়েটিং পিরিয়ড সবার জন্য, স্পাউসদের জন্য, স্টাডি ভিসার জন্য। এরপরে আসেন হলো কার জন্য ওয়েটিং পিরিয়ড নাই। এক হলো জব ভিসা, আর হলো হাউস বিল্ডিং, সেটাও তো আসলে জব প্লাস ওই বিষয়ের পড়াশোনা। হাউস বিল্ডিং এবং জবের ক্ষেত্রে ডিরেক্ট। হ্যাঁ, আউপেয়ার তো অবশ্যই জব, আউপেয়ারেও আপনার ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন। এগুলি হলো জার্মানি থেকে কন্ট্যাক্ট থাকতে হয়, কন্ট্যাক্ট থাকার পরে এমবেসির ওয়েবসাইটে আমার জানাতে হয় যে আমার এখান থেকে কন্ট্যাক্ট আছে। অ্যাপয়েন্টমেন্টের মতোই বলা যায়, বাট ওটা 2-1 সপ্তাহের মধ্যেই ওরা ইমেইল করে যে আপনার ডকুমেন্টগুলি আমাদেরকে সাবমিট করেন, করার পরে ইন্টারভিউ ডেট দিয়ে দেয়।
হ্যাঁ, ওটা খুবই অল্প সময়ের মাঝেই হয়ে যায়। আচ্ছা, আপাতত হলো আমি চ্যাট বক্সটা একটু অফ রাখবো। আম, এবার আসবো জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সের ইস্যুতে। তো আমরা হলো দিবাকালীন একটা কোর্স জাস্ট অফার করতে চেয়েছিলাম। তো এখন কোর্স অফার করার সাথে সাথেই কিন্তু আমাদের দিবাকালীন কোর্সটা সিট ফুল হয়ে গিয়েছে 3 PM এ। এখন 3 PM এ আমরা তো কাউকে নেওয়া যাচ্ছে না আর। পাশাপাশি হলো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন কোর্সে এনরোল হতে, আপনারা ইন্টারেস্টেড। তো তাদের জন্য রাত্রিকালীন কোর্স অফার করা হয়েছে, প্লাস যারা হলো আহ, বাংলাদেশে জব করে বা দিনে সময় হয় না স্টুডেন্ট, তারা রাতের ব্যাচ চেয়েছিলেন। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে রাত্রিকালীন ব্যাচটি অফার করতে পারবো। তো সেই বিষয়ে আমরা একটু কিছু কথাবার্তা বলবো। ঠিক আছে, যারা জার্মান ল্যাঙ্গুয়েজে ইন্টারেস্টেড তারা এখন থাকতে পারেন, আমাদের ক্লাস দেখতে পারেন কেমন লাগে। আহ, তো রাত্রিকালীন ব্যাচেও কিন্তু দেখেন যারা অ্যাডমিশন নিয়েছেন তারা এখানে জয়েন করেছেন কিনা, সেখানেও দেখা যাচ্ছে যে অল্প কিছু সিট বাকি আছে, প্রায় অর্ধেকটার মতো ফুল হয়ে গিয়েছে দুটা ব্যাচে। তো আমি জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স নিয়ে আসলে কথা বলবো এবার। তো ক্যারিয়ার নিয়ে আপনাদের ফার্দার প্রশ্ন থাকলে আমাদেরকে ইনবক্স করতে পারেন। আর ফেসবুকেও আমাদের গ্রুপটাতে পোস্ট করেন। আর এছাড়া আমাদের কাছে যারা পড়বে তাদের তো আমরা গাইডলাইন করে থাকি। ঠিক আছে, তো আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের বিভিন্ন লেভেল নিয়ে বললাম। তো আপনারা যদি কেউ একদম বিগিনার আজকে থেকে থাকেন, তাহলে জার্মান ল্যাঙ্গুয়েজ শুরু হয় A1 লেভেল থেকে। একদম বেসিক লেভেল যেটা A1। তো A1 এটা হলো আমাদের 2.5 মাস করে আমরা একটা লেভেল নিয়ে থাকি। আর A1 ভালোভাবে শেষ হলে তারপরে A2। A2 শেষ হলে তার 2.5 মাস পরে যে B1। অনেকে যেমন আমাদের কাছে এসে বলেন যে আমি B1 কোর্স করব, আমার হাউস বিল্ডিং করতে হবে, B1 লাগবে। তো আসলে কোনো কিছুকে আমরা একটাকে বাদ দিয়ে আরেকটা হয় না। হ্যাঁ, বিগিনার লেভেল হলো একদম জিরো থেকে আমার লার্নিংটা শুরু। সেক্ষেত্রে বেসিক লেভেলটা যার যত স্ট্রং ভিত্তি, তাদের কিন্তু সামনে টিকে থাকার সম্ভাবনা ততই ভালো। যেমন অনেকে ইউটিউবে পড়ে আমাদের কাছে A2 বা B1 করতে আসে। হ্যাঁ, ওরকম কাউকে কিন্তু আমরা নিই না। কারণ দেখা যাচ্ছে যে আমাদের এক্সপিরিয়েন্স আছে, ওনারা স্পিকিং এ খুব দুর্বল থাকে, গ্রামারটার ভালো পারে, সব বুঝে, কিন্তু কথা মুখ থেকে আসে না। হ্যাঁ, তো এজন্য আমরা A2 বা B1 করলে আমাদের কাছে যারা পড়েছে এদেরকে নিয়ে কোর্সটা শুরু করি। তো বিগিনার লেভেল একটা স্ট্রং ভিত্তি, আপনার লাইফকে সামনে এগিয়ে নিয়ে যেতে একটা সুন্দর একটা স্টার্টিং সহযোগিতা করবে বলে আশা রাখি। তো আমরা তাহলে A1 লেভেল নিয়ে কথা বলছি। আর A2 B1 এখন আমাদের সব সিট ফুল। আহ, এই দুইটা আমরা আবার নতুন করে হলো ঈদের পরে, যে সামনে তো রোজা আসতেছে, রোজাতে আর ব্যাস রাখছি না। ঈদের পরে যে ব্যাস পাবেন, কেউ যদি A2 বা B1 এর আজকে অ্যাটেন্ড করে থাকেন। আর মার্চ মাসের হলো আমাদের আহ, এখন যে ব্যাচ চলছে এগুলি দেখা যাচ্ছে যে মাত্র শুরু হয়েছে। নতুন করে A2 বা B1 ওগুলি একেবারেই ফুল, ওখানে তো আর কাউকে নেওয়া যাচ্ছে না। ওখানে একটা বা দুইটা করে ক্লাস হয়েছে আর কি। তো এখন প্রথম কথা, আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স অফার করছি। হ্যাঁ, এটা একটা কমিউনিটি, প্লাস আমরা টিম ওয়ার্কিং করছি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ক্লাসে এক একটা ক্লাসে 2জন করে টিচার থাকে, এভরি ক্লাসে 2জন করে টিচার।
আহ, প্রতিটা লেভেলের জন্যই। তো সেক্ষেত্রে আমি তো থাকছি, সাথে আমার আরো একজন টিচার থাকবে। তো দুইজন টিচার, এটা জেনে শুনে বুঝে যদি আপনাদের ভালো লাগে তাহলে অ্যাডমিশন নেবেন। ঠিক আছে? তো বাকি টিচার রয়েছেন, উনি ক্লাস নিবেন এখন, শর্ট একটা ক্লাস। যারা হলো জার্মান কোর্সে ইন্টারেস্টেড তারা থাকেন, আর যারা জাস্ট ক্যারিয়ার বিষয়ে দেখতে আসছিলেন সেটা তো দেখিয়েছি। তো যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে ইন্টারেস্টেড শুধু তারা থাকলেই হচ্ছে। তো আমরা কোর্সটা আমাদের অনলাইনেই, এখন যেমন আপনারা অ্যাটেন্ড করেছেন এমনই। ওকে। তো এখন এখানে আমাদের স্মল গ্রুপ থাকবে। এখানে আমার 30 জনের মতো থাকবে এক একটা গ্রুপে। সবাই ইন্টেনসিভ কেয়ার পাবেন। আর আমাদের সাথে কোর্স করলে ইনশাআল্লাহ রেগুলারলি ক্লাস করেছেন, রেগুলারলি ক্লাস করতে হবে। আর এভরি চ্যাপ্টার শেষে আমরা পরীক্ষা নিয়ে থাকি, কোর্সের মিডলে নিয়ে থাকি, বারবারই এক্সাম নেওয়া হয়। আর এক্সামে পাশের শর্টকাট ওয়ে সবকিছুই জানা আছে। আমরা সেভাবে স্টুডেন্টদেরকে এনশিওর করতে পারবো যে আপনি রেগুলারলি যদি ক্লাস করেন, মনোযোগ সহকারে এবং হোমওয়ার্কগুলি করেন, তাহলে ইনশাল্লাহ পরীক্ষা পাশ করবেন। ফ্রেন্ডলি ইন্টারেক্টিভ ক্লাস তো থাকছে এবং হাইলি অর্গানাইজড ক্লাস ম্যাটেরিয়ালস, এগুলি হলো আমরা আমাদের মতো আহ, হাতে লিখে আমরা আহ, আকর্ষণীয়ভাবে দেখানো হয়। তো বই হলো আমরা একটা নির্দিষ্ট বই ফলো করছি, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি আমাদের ম্যাটেরিয়াল, নিজস্ব ম্যাটেরিয়াল আছে একটা লার্নিংকে আকর্ষণীয় করার জন্য। তো ব্যাচ তাহলে দুইটা হচ্ছে, হ্যাঁ, 8 p.m, 8 p.m, শনি সোম বুধ। এই ব্যাচে তো অনেকে অ্যাডমিশন নিয়ে ফেলেছেন বা দুয়েটাই নিয়েছে। তা তারা একটু দেখেন, রুটিন কিন্তু এটা। হ্যাঁ, আগে মনে হয় একটু একটা দিন এদিক সেদিক ছিল। তো শনি সোম বুধ 8 p.m, এটাতে আমি আর সাইফুল ইসলাম আমরা দুজন ক্লাস নিব। আর 10 p.m এরটা আমি আর মিসকাতুল ভাইয়া ক্লাস নিবে। ঠিক আছে? তো টিচার কোয়ালিফিকেশন তো আমি জার্মানিতে আমি C1 কমপ্লিট করেছি, প্লাস ওনারা দুজনই B1 কমপ্লিট করেছেন, B1 সার্টিফিকেট কিন্তু তাদের রয়েছে। ঠিক আছে? রিসেন্টলি লাইভে এসেছিলেন মিসকাতুল ভাইয়া। তো এখন ওনারা একটা শর্ট ক্লাস নিবে, সেটা দেখে আপনাদের ভালো লাগলে বাদ বাকি যারা নতুন আছেন এখানে অ্যাডমিশন নিতে পারবেন। আর 10 p.m এর রুটিনটা কিন্তু এটা দেখে নেন। 10 p.m হচ্ছে সোমবার, বুধবার আর শুক্রবার। আর সামনে হলো মার্চ মাসে কিন্তু আর ব্যাচ থাকছে না। যাদের অ্যাডমিশন নেওয়া দরকার তারা নিতে পারেন এই ব্যাচে। তো 2.5 মাসের কোর্স, সপ্তাহে 3 দিন করে ক্লাস, এভরি ক্লাস 1.5 ঘন্টা করে, মিনিমাম 1.5 ঘন্টা। ক্লাস শেষে কারো প্রশ্ন থাকলে দেখা যাচ্ছে 10 মিনিট এদিক সেদিক হতে পারে। আর ফিস হলো কোর্সের ফি 8,000 টাকা। সাথে বিকাশ, যদি বিকাশে দেন তাহলে তো বিকাশ ফি অ্যাড করে দিবেন। তো কথা হলো টাকা বড় কথা না, আপনি আপনার জন্য ইনভেস্ট করছেন, নিজেকে সুন্দর একটা অবস্থানে দেখার জন্য। যেটা হলো জার্মানির মতো একটা ইউরোপের একটা দেশে ঢোকা। হ্যাঁ, যেমন আউস বিল্ডিং যারা করবেন, তারা দেখেন পৃথিবীর বিশ্বে আর কোথাও এরকম কোনো সিস্টেম আছে কিনা যে একটা ইন্টারমিডিয়েট পাস মানুষকে নিচ্ছে, কোনো ব্লক অ্যাকাউন্ট, কোনো খরচ নাই, জাস্ট আপনার স্কিল দিয়ে আপনি আসবেন। তাই তো? কোনো দালাল নাই, কিছু নাই, জার্মানিতে কোনো দালালে কাজও হয় না। আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল যাদের একদম A1 আছে, তাড়াতাড়ি যদি আসতে চান তাহলে বেবি সিটিং এর জব দেখবেন। আর হলো বেবি সিটিং এর জবেও এটা ইন্টারমিডিয়েট পাস লাগবে, এইচএসসি সার্টিফিকেট। তারপরে সোশ্যাল ওয়ার্ক যেটা ফ্রাইবিলিগে আরবাইট, সেটাতেও ট্রাই করতে পারেন। ওটা A2 বা B1 হলে ভালো হয়। এরপর হচ্ছে হাউস বিল্ডিং। তাহলে এগুলিতে আপনার ব্লক অ্যাকাউন্ট লাগেও না, ওয়েটিং পিরিয়ডও নাই। হ্যাঁ, এরকম সুযোগ কোথায় আছে? তো নিজেকে একটু, নিজে ভালোবাসা, নিজেকে একটু সুযোগ দেওয়া, আহ নিজেকে ভালো অবস্থানে নেওয়ার জন্য মানুষ কি না করে। একজন বিসিএস ক্যাডার বাংলাদেশে হতে হলে তার পিছনের যে পরিশ্রমগুলি সেটা তো আমরা সবাই জানি, দেখি। সামান্য একটা পাবলিক ইউনিভার্সিটির চান্স পেতে দিন রাত পরিশ্রম করতে হয়, তাই না? স্টাডির কোনো সেখানে বিকল্প নাই। তো এই শ্রমটুকু যদি তার 10 ভাগের 1 ভাগও শ্রম এখানে দেন, ইনশাল্লাহ সাকসেস। আর আমাদের গ্রুপ থেকে দেখেন প্রতিনিয়তই ভিসা হচ্ছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে নিজের জন্য এটুকু ইনভেস্টমেন্ট আপনারা আশা রাখি আহ, ভালো একটা প্রতিষ্ঠান থেকে পড়লে
এটুকু আপনার আসলে গায়ে বাঁধার কথা না। হ্যাঁ। আর তো ঠিক আছে, এখন কয়টা বাজে? 9:36। তো আমরা ক্যারিয়ার রিলেটেড আর যদি প্রশ্ন থাকে, প্লাস আমাদের সাথে যারা কোর্স করবেন তারা কোর্স শেষে হলো সিভি লেখা, মোটিভেশন লেটার লেখা এবং কোথায় কিভাবে অ্যাপ্লাই করবেন সেগুলি সম্পূর্ণ গাইডলাইন আমরাই করে থাকব। তো তাদের ক্যারিয়ার নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আর যারা আমাদের সাথে পড়তে পারছেন না তারা হলো আমাদের ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন আপনার প্রয়োজনীয়তা জানিয়ে, অথবা ফেসবুকে পোস্ট দিলেও ভালো রেসপন্স পাবেন। হ্যাঁ, এখানে সবাই সবাইকে সহযোগিতা করে। কোনো বেসিক প্রশ্ন করতেও আপনারা লজ্জা পাওয়ার কিছু নাই। তো সেক্ষেত্রে আমাদের ফেসবুক টাকে আপনারা বেছে নিতে পারেন। সেখানে সবাই এক্সপার্টরা আপনাদের অ্যান্সার দিবে। তো ঠিক আছে। তাহলে রাত 10টার সময়ের ব্যাচের জন্য আমি আর মিসকাতুল ভাইয়া থাকবো। টিচার কোয়ালিফিকেশন, টিচার নিয়ে আপনাদের কোনো চিন্তার কিছুই নাই। ঠিক আছে। তো মিসকাতুল ভাইয়া উনি কিন্তু রিসেন্টলি B1 পাস করেছেন, B1 সার্টিফিকেট আছে। আর B2 এর ট্রাই করছে, কারণ উনি আইটি সেক্টরে আসবে। তো ভাইয়া কি জয়েন করেছে? আচ্ছা, না হলে আমি একটু দেখতেছি। আর কারো প্রশ্ন থাকলে আপনার হ্যান্ড রেজ করতে পারেন। হ্যাঁ, হ্যান্ড রেজ করতে পারেন, আমরা প্রশ্ন নিব। আচ্ছা ভাইয়া ক্লাসে জয়েন করছেন, একটু হ্যান্ড রেজ না করলে আমি আইডেন্টিফাই করতে পারতেছি না। আসসালামু আলাইকুম আপু। আচ্ছা, আমি এটাকে কো হোস্ট করে দিলে এটা করতে পারবেন। জি আপু, আইডি কোড। আমার আওয়াজ হ্যাঁ। শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ভাইয়া। তো একটু ওকে ওকে। হ্যান্ড রেজ করেন, তো আমি কো হোস্ট না করলে আবার স্ক্রিন শেয়ার করতে পারবেন না। আচ্ছা। হুম। ওকে, তাহলে আমি এখান থেকে, পারছেন? হ্যাঁ হ্যাঁ, কো হোস্ট করেছি। কেন? আপনারা কিন্তু খুবই লাকি। হ্যাঁ, জার্মান ল্যাঙ্গুয়েজ খুবই সহজ। আর যারা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবেন তাদের তো চিন্তার কিছুই নাই। তারা পড়াবে, আপনারা জাস্ট সময় দিবেন, ক্লাসে আসবেন, সে বিষয়টা বাসায় আরো একবার দেখবেন। আহ, আর এখানে আপনাদের মতোই সবাই আপনাদের বন্ধু বান্ধব হয়ে যাবে এখানে আসলে। আহ, সবাই একই উদ্দেশ্য নিয়ে যেহেতু জার্মান ল্যাঙ্গুয়েজ পড়ছে। সো তো হ্যালো সবাইকে। আপু কি আছেন? হ্যাঁ, আছি। ওনাদের তো সাউন্ড ওকে অফ আছে, ওনাদের একটু পরে নিয়ে আগে আপনি ক্লাস নিয়ে নেন। হ্যাঁ, আবার আচ্ছা ওকে। 8 PM এ আবার সাইফুলের ক্লাস আছে, সাইফুল ইসলাম একটু পরে ক্লাস নিবে, আপনারটা শেষ হলে। তো ওনারা ক্লাস ওকে। দেখুক, যাদের অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা তারা ডিসিশন নিয়ে ফেলুক, তারপরে স্টুডেন্টদের কথা বলার সুযোগ পাবে। আর আগে তো ওনারা মেসেজ করেছে, আমরা অ্যান্সার দিয়েছি যতটা পেরেছি। হুম। জি আচ্ছা। তাহলে আমি আমার ক্লাস শুরু করে দেই। আমাদের আজকের ক্লাস হচ্ছে আম, জার্মান অ্যালফাবেট নিয়ে। আপনারা এখানে আপু দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, স্ক্রিন আছে। ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের সবাইকে ওয়েলকাম জার্মান ভাষার এই জার্নিতে, আপনাদের ভবিষ্যতের জার্নিতে, এবং অনেক শুভকামনা ও শুভেচ্ছা। তো জার্মান ভাষাটা আমাদের তুলনামূলকভাবে খুব সহজ। মানুষ অনেকেই মনে করে যে এটা একটা কঠিন ভাষা, কারণ এটা উচ্চারণ করতে গেলে একটু ডিফারেন্ট বাকিদের থেকে। বাট এটা আমাদের তুলনামূলক একটা সহজ ভাষা, কারণ এটা দেখতে অনেকটাই ইংলিশের মতো সিমিলার এটার ওয়ার্ডস।
শুধুমাত্র চারটা এক্সট্রা ওয়ার্ড আছে বা অ্যালফাবেট আছে। তো সে কারণে আম, আমাদের ইংলিশে যেরকম আমরা জানি যে 26টা থাকে অ্যালফাবেট, এবং তার সাথে চারটা, মোট মিলে আমাদের 30টা অ্যালফাবেট আছে জার্মান ভাষায়। এবং তাদের উচ্চারণ আর ব্যবহার অনেকটাই ইংলিশের মতোই। তো সেই কারণে আপনাদের জন্য এটা অনেক সহজ হবে আশা করি। তো আমাদের অ্যালফাবেটগুলো যদি আমরা দেখি, শুরুতে আমাদের আসবে আ। আমরা যেমন ইংরেজিতে এ পড়েছি ওটার মতোই এটা আ। এবং এটা আমরা ব্যবহারও যখন করব সবসময় এটা আ হিসাবেই উচ্চারণ হবে। ইংলিশে আমরা দেখতে পাই যে অনেকগুলো শব্দ থাকে, বা অনেকগুলো শব্দের মধ্যে অক্ষরগুলো যেরকম থাকে সেরকম তার উচ্চারণ হয় না, তাদের উচ্চারণ হয় ডিফারেন্ট। তো সি এক সময় যেভাবে আমরা সি অনেক সময় দেখতে পাই যে ক হিসেবে উচ্চারণ হয়, অনেক সময় স হিসেবে উচ্চারণ হয়, যেমন ক্যাট এবং শেফ। বাট জার্মানে এই দিক থেকে সুবিধা যে আপনার যে জিনিসটা আপনি দেখছেন সেই হিসাবে উচ্চারণ হবে। যেমন আ ফর আপেল। দেন আমাদের আসবে বে। এটা বি, এটা আমরা বলবো বে। জার্মানে এটা বে। তো বি ফর বেড। বেড অর্থ বেড বা বিছানা। তারপর আসবে থ্রে। থ্রে বলার ক্ষেত্রে আপনি আহ, সামনে একটা ত রেখে তারপর বলবেন, সেক্ষেত্রে আপনার জিহ্বাটা দাঁতের আগায় লাগিয়ে তারপর বলতে হবে থ্রে। এবং যেভাবে আমরা ইংলিশে বলি কম্পিউটার, জার্মানতে তো থ্রেতে কম্পিউটার হয়। এরপর ডে। ডেতে হয় ডাউমেন বা থাম, আমাদের যে বুড়ো আঙুল সেটা, ডাউমেন। ডাউমেনের পর আমাদের আসবে এ। এতে হয় এন্টে। এন্টে শব্দের অর্থ হাঁস। তো আমাদের এটার উচ্চারণ হবে এ, এবং আমরা যখন এটা কোনো শব্দে ব্যবহার করব বা বাক্যে ব্যবহার করব সেক্ষেত্রে এটা আমাদের এ হিসাবে উচ্চারণ হবে। এরপর আসবে এফ। আমরা কিন্তু কিভাবে এটা উচ্চারণ হয় তার নিচে লেখা আছে সবগুলো, যদি আপনারা খেয়াল করেন। এফ এ হবে ফারাড। ফারাদ শব্দের অর্থ বাইসাইকেল, বা আমরা যেকে সাইকেল বলি সেটাই ফারাদ। এরপর গে। গেতে হয় গেল্ড, বা টাকা পয়সা বা মানি। এরপর হা। হাতে হবে হুন্ড। হুন্ড শব্দের অর্থ কুকুর। এরপর আসবে ই। এটা আমাদের আমরা অনেকে এটাকে আই হিসাবে চিনি, কিন্তু জার্মানিতে এটা হচ্ছে ই, জার্মান ভাষায়। যেমন ইতে হয় ইনফরমাসিয়ন, ইনফরমেশন বা তথ্য। এরপর একটা ইন্টারেস্টিং অ্যালফাবেট, এটা আমরা অনেকে যে হিসাবে চিনি, বাট জার্মানি এটা হবে ইয়ট। এটার উচ্চারণ হবে ইয়ট। যেমন হচ্ছে গিয়ে ইউঙে। তো ইউঙে অর্থ হচ্ছে বালক। এবং এই ইয়ট বা ইয়, এটাও অনেকটা উচ্চারণ আমাদের থাকবে ওয়াই এর মতো। ঠিক আছে। এরপর আমাদের আসবে কা। কাতে যেমন কফা। কফা অর্থ হচ্ছে সুটকেস, ব্রিফকেস। এল। এলে হবে আমাদের লাম্পে বা ল্যাম্প। এরপর থাকবে এম এ মিউজিক। এটা অনেকেই বুঝতে পারছেন, মিউজিক। এরপর এন। এন অর্থ নাজ। এন থেকে হয় নাজে, নাজে অর্থ নাক। এরপর ও। ওতে ওয়ার বা কান। এরপর আসবে পে। পেতে পার্ক। পার্ক অর্থ পার্ক বা উদ্যান। কোয়াড। কুতে হবে কোয়াড। এরপর এটা আমরা অনেকে আর হিসেবে চিনি, এটা জার্মানি উচ্চারণ হবে এয়ার। আমরা ইংরেজিতে যেমন এয়ার বলি এরকম এয়ার। এয়ারে হবে রেগেন। রেগেন অর্থ বৃষ্টি। এস। এস শব্দটা একই থাকবে। এস হবে এস। যদিও হচ্ছে আমরা এটা এস হিসেবেই বলতেছি, কিন্তু যখন আমরা জার্মানে কোনো বাক্যের মধ্যে বা শব্দের মধ্যে একে দেখব, এটা উচ্চারণ অনেকটা আমাদের থাকবে জ এর মতো। বাংলা যে বর্গীয় জ আছে ওই রকম।
সেক্ষেত্রে এটা আমরা যেমন শোনে বলার কথা, এটা আমরা বলি জোনে। জোনে। হুম। জোনেন টাগ। হুম। তো জোনে, জোনে অর্থ সূর্য। এরপর টেতে টিস। টে বা টি আমরা যেটাকে চিনি, টে। টেতে হবে টিস। টিস অর্থ টেবিল। উতে উয়ার। উয়ার অর্থে আমাদের ঘড়িও বোঝায়, এবং সময় বলতেও আমরা উয়ার শব্দটা ব্যবহার করি। এটা উচ্চারণ হবে উ। এটার মধ্যে আরেকটা আমরা পাবো সামনে গিয়ে। আহ, এটা একটা ইন্টারেস্টিং আমাদের অ্যালফাবেট। এটা আমরা ইংরেজিতে এতদিন যাকে জেনে এসেছি ভি হিসাবে, এবং যার উচ্চারণ আমরা করেছি ভয়ের মতো, এটা আমরা জার্মানে সেটা বদলে যাবে, এবং বদলে এটা হবে ফাউ। হুম। এটা উচ্চারণ হবে ফাউ। এবং এটা আমরা যখন কোনো শব্দে ব্যবহার করব, তখন এটা আমাদের ফয়ের মতো উচ্চারণ করতে হবে। যেমন এখানে ফোগেল, এটা ভোগেল হবে না, কিন্তু এটা হবে ফোগেল। ফোগেল অর্থ পাখি। এরপর ভে। ভেতে হবে ভাষা। এটাও হচ্ছে আমাদের আরেকটা ইন্টারেস্টিং শব্দ। এটা আমরা ডাব্লিউ হিসেবে চিনতাম, কিন্তু এটার উচ্চারণ হবে ভে। আমরা ভি কে যেরকম উচ্চারণ করতাম, এখানে আমরা ডাব্লিউ কে সেভাবে উচ্চারণ করবো ভে হিসেবে। যেমন আমরা অনেকে জার্মান বিখ্যাত কোম্পানি বিএমডাব্লিউ কে চিনি তার ইংরেজি নামে। হুম। বিএমডাব্লিউ, এটা ইংরেজিতে বলে বিএমডাব্লিউ। বাট জার্মানরা তাদের নিজেদের এই গাড়িটাকে বলে বে এম ভে। বে এম ভে। যেমন হচ্ছে ভেতে হয় ভাষা। ভাষার অর্থ ওয়াটার বা পানি। এপ- আহ, তারপর আমাদের ট্যাক্সি, এক্স থেকে। এটা নর্মাল ইংলিশের মতোই। তারপর আমাদের একটু ইন্টারেস্টিং এবং আহ, বাকিদের থেকে আলাদা একটা নাম, উপসিলন। এটা যদিও নামটা একটু ডিফারেন্ট উপসিলন, তবু আমাদের এটা যখন ব্যবহার করবো, ব্যবহারটা আমাদের ওয়াই এর মতোই থাকবে ইংলিশের। যেমন এখানে হচ্ছে পিরামিড। হুম। তো এটা দেখতে উপসিলন, বা আমরা যখন বলবো তখন উপসিলন, বাট এটা যখন আমরা ইউজ করব সেক্ষেত্রে এটা ওয়াই এর মতোই থাকবে। তারপর আসবে সহজে সেট। এটাও একটু আলাদা, কারণ এটা আমরা যখন উচ্চারণ করবো অনেকটা সে এর মতোই, সেট। এটা জেড আমরা যেরকম বলি সেরকম সেট। যেমন হচ্ছে সান। সান। তো সান অর্থ হচ্ছে দাঁত। এরপর আমাদের চারটা এক্সট্রা এবং ইন্টারেস্টিং ওয়ার্ড আসবে। এটা হচ্ছে umlaut। হুম। উপরে আমরা যে দুটো ফোঁটা ফোঁটা দেখতে পাচ্ছি, এদের বলা হয় umlaut। এবং umlaut-এর ক্ষেত্রে আমরা umlaut-এ একটু পরে আসি, কারণ এটা একটা ইন্টারেস্টিং জিনিস। তো আমরা আগে এ থেকে জেড পর্যন্ত আবার একটু পড়ে ফেলি। প্রথমটা আমাদের হবে এরপর বে, সে, ডে। তারপর হবে এ। এটা উচ্চারণ হবে এবং এটা হবে এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও। হুম। পে, কু, এয়ার, এস, টে, উ, ফাউ, ভে, ইক্স, উপসিলন, সেট। তো এগুলো আমাদের আহ, প্রথম 26টা জার্মান অক্ষর। এরপর আমাদের আসবে umlaut। এবং এই umlaut-এর ব্যবহারটা আমাদের অনেকটাই বাংলা যে জফলা আছে ওটার মতো হবে। আমরা যেমন আয়ের উপরে জফলা দিলে, আয়ের সাথে আমরা যদি জফলা দেই, তাহলে আমাদের কিরকম উচ্চারণটা হবে? উচ্চারণটা হবে এ। সেভাবেই জার্মানে আমরা যখন হচ্ছে আউ umlaut দেখবো, আমরা এটাকে উচ্চারণ করব এ হিসাবে, এ।
যেমন হচ্ছে কেজে। হুম, কেজে হচ্ছে চিজ বা পনির। এরপর আসবে উ। ও এর উপরে, ও এর সাথে ও এর উপরে আমরা উমলাউট দিলে হয়ে যাবে ও উমলাউট। এবং এটা উচ্চারণ হবে ও এর সাথে যদি জফলা থাকতো সেটা যেভাবে হতো সেভাবেই। যেমন হচ্ছে উ, একটু মুখটা গোল করে আর কি। তো উ। যেমন হচ্ছে সিল্ক রোডে। তো সিল্ক রোডে শব্দের অর্থ হচ্ছে কচ্ছপ। এবং ক্রোটে নর্মালি আমরা বুঝি ব্যাঙ হিসেবে বা এই জাতীয় যে প্রাণী আছে সেটা। এবং একই সাথে এটাকে আমরা যখন আহ, আহ, এই ব্যাঙ জাতীয় প্রাণী, এটাকে যখন আমরা শিল্ড বা হচ্ছে একটা শিল্ড বলতে আমাদের নর্মালি যা বোঝায় যে আম, একটা ঢাল, এটা যখন থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে ঢালওয়ালা ব্যাঙ যদি আমরা বলি, সেটা হচ্ছে একটা কচ্ছপ, যার মানে এইভাবে এটার নামকরণ করছে যে একটা ঢালওয়ালা ব্যাঙ। তো সেক্ষেত্রে আমাদের সিল্ক রোডেতে আমরা দেখতে পাচ্ছি ওমলাউটের ব্যবহার। এরপর আমাদের আসবে উ। এটা দুটো ছিল, এটা তিনটাও হয়ে গেছে ইউ। এটা জফলা যেভাবে ব্যবহার হয় সেভাবেই, আগে যা বললাম। তো ইউ থেকে আমরা বলতে পারি ইউবারসেটসন, অর্থ ট্রান্সলেট বা অনুবাদ করা। তো এরপর আমাদের আসে আরেকটা ইন্টারেস্টিং, যেটার সাথে কারোরই কোনো মিল নাই। সেটা হচ্ছে এস সেট। যদি আমরা দেখি এখানে আমরা এস এবং সেট এই দুটো দেখতে পাচ্ছি। তো এটার ব্যবহার বা উচ্চারণ আমাদের এভাবে হবে যেভাবে আমরা দুটো এস থাকলে যেভাবে হতো। যেমন হচ্ছে স্ট্রা আছে। হুম, স্ট্রা আছে। স্ট্রাসে অর্থ হচ্ছে স্ট্রিট বা রাস্তা। তো এক্ষেত্রে আমরা যদি এস সেট যদি আমাদের না থাকে, সেক্ষেত্রে আমরা ডাবল এস লিখেও এটা উচ্চারণ মানে ব্যবহার করতে পারি বা উচ্চারণ করতে পারি। অর্থ বা বোধ দুটোই সেম থাকবে। সো এই ছিল আমাদের জার্মান অ্যালফাবেট এবং বা জার্মান অক্ষর সমূহ। এবং এ হচ্ছে আমাদের ডেমো ক্লাসের আজকের শিক্ষা। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এই জার্মান অক্ষরগুলোই আমাদের পরবর্তীতে সকল বাক্যে সকলভাবে ব্যবহার হবে। এবং এগুলো দিয়েই আপনার আহ, বাকি সকল জার্মান ভাষাটা আগাতে হবে। তো এইগুলো এবং এগুলোর উচ্চারণ এবং ব্যবহারটা আপনারা ঠিকমতো শিখবেন এবং বেহাস করবেন। তাহলেই আপনাদের জার্মান ভাষা শেখার জার্নিটা অনেক সহজ হবে। কারণ আপনার বেসটা যদি ক্লিয়ার না থাকে, আপনি কখনোই খুব উপরে উঠতে পারবেন না, ঝড়ে ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো থ্যাংক ইউ সবাইকে। আপনাদের জন্য আবারও শুভকামনা রইল। আপনাদের জার্মানের যাত্রা শুভ হোক। ওকে, দুপা। তো বিষয়টা হলো যে আমরা আলফাবেট ইংলিশে যেরকম ABC পড়ে থাকি, তো কয়েকটা আলফাবেট মিলে একটা শব্দ হবে এবং কয়েকটা শব্দ থেকে আমরা বাক্য। তো যেমন উনি যে ক্লাসটা দেখা গেল 5 মিনিটস দেখালো, এটা আমরা মেইন ক্লাসে হলো 1.5 ঘন্টার ক্লাস মিনিমাম। তাহলে যেমন আ, বে, সে, দে, এরকম উনি একবার বলবেন, বা যেই পড়াবে টিচার তারপর আপনাদেরকে দিয়ে বলাবে। ঠিক আছে? তাহলে একেবারে দেখতে ইংলিশের মতো এবং অনেকগুলি ইংরেজির মতোই, সেম উচ্চারণ, মাত্র কয়েকটা আছে একটু ডিফারেন্ট, তো সেটা তো দেখলেনই। তো এই আর কি, এটা হলো ল্যাঙ্গুয়েজের শুরুটা। তো একেবারে ইজি, একেবারে ইজি বলা যায়। তো ঠিক আছে, ফিলেন ডাঙ্ক। উনি তাহলে 10 PM ব্যাচে ক্লাস নিবে, মিশকাতুল ভাইয়া। তো 10 PM এ তো অলরেডি আপনার অ্যাডমিশন যারা নিয়েছেন, তো খুবই ভালো। আর বাকিরা যদি নিতে চান, যে টাইমটা ওই সময় হয়, তাহলে তারা নিয়েন। আর 8 PM এর ভর্তির কথা অনেকেই বলেছেন, বা ভর্তি হয়েছেও অনেকেই। হ্যাঁ, যারা ভর্তি হয়েছেন তো বুঝছেনই, জয়েন করেছেন। তো 8 PM এর ব্যাচে হলো আমি এবং আমার হলো আমার ভাতিজা সাইফুল ইসলাম, আমরা দুইজন 8 PM এ ক্লাস নিব। হ্যাঁ, 10 PM এ ওটাতেও আমি থাকবো, আমিও থাকবো, মিসকাতুল ভাইয়াও থাকবে। আমাদের প্রতিটা ব্যাচে দুইজন করে টিচার থাকে, আমি থাকি, সাথে আরেকজন থাকে। ওকে। তো এখন 8 PM এ যারা ভর্তি হয়েছেন বা যারা ভর্তির প্ল্যান করছেন, তারা একটা শর্ট ক্লাস করে নেন।
যারা ভর্তি হয়েছেন তো রেকর্ডিং দেখে ভর্তি হয়েছেন। তো আর যারা ভর্তি হন নাই তারা এখন দেখে নিতে পারেন। ঠিক আছে তো সাইফুল ইসলাম কোন আইডিটাকে কো হোস্ট করবো? দুইটাই করে দিই, তোমার যেটা সুবিধা হয় এটা দিয়ে করো। তো অনেকে বলতে পারেন যে ওনারা হলো যে হাউস বিল্ডিং এ আসতেছে না কেন? হ্যাঁ, অবশ্যই আসবে। হ্যাঁ, সেটা নিয়ে আপনার চিন্তার কিছু নাই। টিচার সে হাউস বিল্ডিং এ আসবে। বি1 কমপ্লিট হয়েছে, এখন ট্রাই করতেছে, বিশেষ করে বি2 করে তার যে সেক্টর সেটাতে আসতে। বি2 হলে তো আহ, হয়, তবে হলে দেখতে পাবেন তারা হাউস বিল্ডিং এ ট্রাই করবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুল ইসলাম, জার্মান ল্যাঙ্গুয়েজ B1 লেভেলে অধ্যয়নরত আছি। খুলনা থেকে আপনাদের সঙ্গে কানেক্ট হয়েছি। তো আমার পরিচয় ইতিমধ্যে আপনারা পেয়েছেন, অনেকেই আমার রেকর্ডেড ক্লাস দেখে জয়েন করেছেন আমাদের কোর্সে। আমি এখন শর্টলি আপনাদের সঙ্গে ক্লাসটা শেয়ার করব। আপনারা যে কোর্সটিতে জয়েন হতে চাচ্ছেন এটা হচ্ছে ডয়েস আইন্স হ্যাসলিশেস বিলকমেন, গভীরভাবে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ডেমো ক্লাসে আমরা একটু জিস ফস্টেরেন শিখব। জিস ফস্টেরেন হচ্ছে নিজের পরিচয় দেওয়া। জার্মান ভাষা ইউজ করে আজকে আমরা আমাদের পরিচয় দেওয়াটা শিখব। আমি প্রথমে একবার পড়বো, আপনারা একটু খেয়াল করে শুনবেন, এরপরে আপনারা হচ্ছে আমার সঙ্গে যারা পার্টিসিপেন্ট করতে চান তারা হ্যান্ড রাইজ করবেন। আমরা একজন একজন করে ডেকে নিব। আচ্ছা, খেয়াল করেন। জিস ফরস্টেলেন, ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজেকে প্রেজেন্ট করা, নিজের পরিচয় দেওয়া। জিস ফরস্টেলেন। ইস, প্রথমে আমরা যখন আহ, নিজেকে প্রেজেন্ট করতে চাই তখনই কিন্তু প্রথমে বলতে হয় আমি সাইফুল ইসলাম, অথবা আমার নাম হয় সাইফুল ইসলাম। তো এই যে আমি, ইস মানে হচ্ছে আমি, হাইসে টু বি কল্ড, ডাকা হয় সাইফুল ইসলাম। আপনারা আপনাদের নামটা ইউজ করবেন। ইস হাইসে সাইফুল ইসলাম। ইস আমি কমে এসেছি, আউস ফ্রম বাংলাদেশ। ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ইস ভোনে, এটা হচ্ছে কিন্তু ভোনে, অনেকে আছে বনে বলতে পারেন, এজন্য বলে দিলাম। এটা হচ্ছে ভোনে, ভাব করে ভো, দন্ত নয়কার নিয়ে অথবা মধ্য নয়কার নিয়ে। ইস ভোনে আমি বসবাস করি, ইন খুলনা, খুলনাতে। আপনারা আপনাদের শহর ইউজ করতে পারেন। ইস আমি এসপ্রেসে, এসপ্রেসে কথা বলা। ইস এসপ্রেসে বেঙ্গালিশ, ইংলিশ, und এবং আইন বিশেন মানে সামান্যতম, ডয়েচ। আপনার যে জার্মান ভাষাটা শিখতেছেন এটার নাম হচ্ছে ডয়েচ। ইস স্প্রেশে বেঙ্গালিশ, ইংলিশ und ein bisschen ডয়েচ। আমি বাংলা, ইংরেজি এবং সামান্য ডয়েচ বলতে পারি বা ডয়েচে কথা বলি। এস আমি, বিন মানে হচ্ছে হওয়া, আমি হই। আপনারা বয়সের ব্যাপারটা ইংরেজিতে বলতে পারেন। ইস বিন 25 ইয়ারে আল্ট। আমরা যখন মেন কোর্সে যাব তখন এটা আমরা জার্মানে বলা শিখব। ইস আমি বিন হই 25 ইয়ারে, ইয়ারে মনে হচ্ছে বছর, আল্ট ওল্ড আমি 25 বছর বয়সী, অথবা আমি হই 25 বছর বয়সী। ইস বিন আমি হই স্টুডেন্ট ছাত্র, অথবা স্টুডেন্ট ইন ছাত্রী। আমরা অন্যান্য আরো পেশা শিখবো মেন কোর্সের ভিতরে। এখন আমি আরেকবার একটু বলবো, আপনারা এরপর ট্রাই করবেন। জিস ফরস্টেলেন, ইন্ট্রোডিউস ইউর সেলফ। ইস হাইসে সাইফুল ইসলাম। ইস কমে আউচ বাংলাদেশ। ইস wohne in খুলনা। ইস spreche বেঙ্গালিশ, ইংলিশ
und ein bisschen Deutsch. Ich bin 25 Jahre alt. Ich bin Student অথবা ich bin Studentin। হাইসে কথাটা বলতে যদি অসুবিধা হয় চাইলে আপনারা এখানে বিন ইউজ করতে পারেন। ইস বিন সাইফুল ইসলামও আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে বেঙ্গালিশ যদি চান এখানে বাংলাও ইউজ করতে পারেন। যারা এই পার্টে অংশগ্রহণ করতে চান তারা একটু কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন। আমরা একজন একজন করে একটু সুযোগ দিব। কামরুল ভাই, আপনি একটু একজন একজন করে নাম ধরে একটু সুযোগ দিয়ে দেন, আনমিউট করার অপশনটা দিয়ে দেন। খন্দকার নাবিল আহমেদ ভাই, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি 10টার ব্যাচে ভর্তি হয়েছি, অলরেডি এডমিটেড। আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে বর্তমানে যে হচ্ছে মানে অনেকেই বলতেছে যে জার্মানির রাজনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থার আচ্ছা কারণে হয়তো ভাইয়া, আমরা ধন্যবাদ, বুঝতে পারছি। কোর্স রিলেটেড প্রশ্ন আমরা আগে নিয়েছি, পরেও নিব। শুধু এখন এই যে পার্টটা আপনাদেরকে আমি দেখালাম, এই পার্টে যারা অংশগ্রহণ করতে চান, যারা নিজের পরিচয়টা দিতে চান, তারা শুধু হ্যান্ড রাইজ করবেন এবং তারা হচ্ছে আনমিউট হওয়ার জন্য প্রস্তুত থাকবেন। ভাইয়ার আগে আমরা একটু পরে নিব। হ্যাঁ, আমি পরে ওটার অ্যান্সার দিতেছি, আপনি একটু ওয়েট করেন, আগে এই পড়াটা শেষ হোক, ওকে? আরাফাত হোসেন ভাইয়াকে দিতে পারেন। যারা শুধু এই পার্টে অংশগ্রহণ করতে চান তারা হ্যান্ড রাইজ করেন কাইন্ডলি। যাদের ফ্রাগে আছে আসসালামু তারা আলাইকুম পরে সুযোগ পাবেন। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, বলবো আমি। জি ভাইয়া। Ich heiße Arafat Hossein. Ich komme aus Bangladesch. Ich wohne in Lockerbie. Ich spreche Bangladesch, Englisch und ein bisschen Deutsch. Ich bin 21 Jahre alt. Ich bin Student. Dankeschön. ডাঙ্কে শুন, অনেক সুন্দর ছিল জিয়া শুন, ধন্যবাদ। এরপরে আরেকজনকে দেন। হুয়াওয়ে দীপক। Y8s ভাই, আপনাকে সুযোগ দেওয়া হলো। হ্যাঁ আপু, আপনি সুযোগ পেয়েছেন। ওয়াই ওয়াই এইচ এস। আচ্ছা, ওনার মনে আচ্ছা হয় অন্য কাউকে, প্রবলেম আছে। হ্যাঁ, হ্যাঁ অন্য। অন্য কাউকে দেন। নুসরাত আচ্ছা, নুসরাত শারমিনকে দেন। নুসরাত শারমিন আপু, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আপনি দেখেন। Ich heiße Nusrat Sharmin. Ich komme aus Bangladesh. Sorry, আমার এটা ফার্স্ট টাইম সমস্যা নেই। ট্রাই করছি। Ich wohne in Dhaka. Ich spreche Banglish, English und ein sorry, বিশেন, bisschen আইন বিশেন। Deutsch. Ja, Deutsch. Ich bin 25 Jahre alt. Ich bin ইন Studentin. ইসবিন স্টুডেন্ট ইন ব্যাংকেশন। সুন্দর ছিল, বাকিটা আমরা পরবর্তীতে দেখবো অন্য কাউকে। দীপক দাস ভাই, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে। দীপক দাস ভাই। জি ভাইয়া, বলবো। জি ভাই। ভাই আপনি শুরু করুন। দীপক দাস, আপনার Ich heiße Deepak. Ich wohne, ich spreche, sorry, আমার একটা ক্লাস ছিল। Ich spreche হ্যাঁ, Bangalisch, English und ein bisschen Deutsch. Ich bin 25 Jahre alt. Ich bin Studentin. ধন্যবাদ ভাইয়া। তারপর আপনি একটু প্রথম থেকে আরেকবার একটু বলবেন, সবাই শুনবে, যারা বলতে ইচ্ছুক তাদেরটাও মুখস্থ হয়ে যাবে। ভালো ছিল, আরেকবার পড়বেন প্রথম থেকে দীপক ভাই।
ভাই আচ্ছা সাউন্ড। ভাইয়া ব্যস্ত থাকলে অন্য কাউকে দিবেন। অন্য কাউকে দেন। ওয়াসিফ জিদান ভাই, আপনাকে দিতে হয়েছে। আর হ্যালো ভাইয়া। যাদের বলা শেষ তারা দয়া করে হ্যান্ড রেসটা নামিয়ে ফেলেন, হ্যাঁ? Äh, Hallo, ich bin Wasif Zidan. Ich komme aus Bangladesch. Ich wohne in Barishal. Ich spreche Bengalisch, Englisch und Hindi und ich bisschen Deutsch. Ich bin 22 Jahre alt. Ich bin legisch. Ich bin Student. বন্ধুরা শুন ভাইয়া, এখানে এন যুক্ত করে বলা হয়েছে, বাট এখানে এভাবে বলতে হবে ইস ভনে, ভনেন না, ভনে, যেভাবে আছে ইস ভনে। বলেন তো ওয়াসিফ ভাইয়া, ইস ভনে বলেন। এরপর হচ্ছে ইস এসপ্রেসে, এক্সপ্রেশন না, ইস এসপ্রেসে। ফার্স্টের আর দিনই। এটা ছিল ফাইন ভিশন। অন্য কাউকে সাথে বলবেন ক্লাস মেবি। আর কি ট্রাই করবে দেখি। আহ, মাহবুব আলম ভাইয়াকে দিতে হয়েছে। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। Ich bin Mahbub Alam. Ich komme aus Bangladesch. Ich wohne in Dhaka. Ich spreche Bengalisch, Englisch und ein bisschen Deutsch. Ich bin 24 Jahre alt. Ich bin Student. বন্ধুরা শুন, অনেক সুন্দর ছিল। Danke schön. শুভ ভাইয়াকে দেওয়া হলো, ভাইয়া বলেন। শুভ ভাইয়া, আপনাকে আনমিউট করার অপশন দেওয়া হয়েছে, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। আচ্ছা ভাইয়া ব্যস্ত থাকলে রাফসান ভাইকে দিবেন। জি জি, রাফসান ভাইয়াকে দেওয়া হয়েছে। Assalamu alaikum. জি Ich ওয়ালাইকুম heiße সালাম। Rafsan Khan Kanon. Ich komme aus Bangladesch. Ich wohne in Dhaka. Ich spreche Bangalisch, Englisch und ein bisschen Deutsch. Ich bin 19 Jahre alt. Ich bin Student. বন্ধুরা শুন, এটা হচ্ছে বেঙ্গালিশ। আমরা বলি না নর্থ বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, ওই সেই বেঙ্গালিশ। বেঙ্গালিশ বলেন তো কি? Bengalisch. বেঙ্গালিশ। থ্যাংক ইউ শুন। Bitte schön. জান্নাতুল ফেরদৌস আপুকে দেন, আর দুজনকে দিবেন। Ich heiße Janatul Firdaus. Ich komme aus Bangladesch. হুম, ইসকমে হাউস বাংলাদেশ। পরে আপনার কিন্তু সাউন্ড অফ হয়ে গিয়েছে, সাউন্ডটা অন করতে হবে। Ich heiße Janatul Firdaus. Ich komme aus Bangladesch. Ich wohne in Dhaka. Ich spreche Bengalisch, Englisch und আইন bisschen বিশেন, আইন ein বিশেন। bisschen হ্যাঁ, এই যে আইন আমরা যেটা জানি আইন কারণ, তো এই যে আইন, আইন Deutsch. বিশেন মানে সামান্যতম, পিটি মাস। আচ্ছা ডয়েস, তারপরে Ich bin 22 year old. Ich bin student. স্টুডেন্ট ইন। হ্যাঁ, ইসবিন স্টুডেন্ট ইন। থ্যাংক ইউ শুন, খুব সুন্দর ছিল। অন্য কাউকে দিবেন। সৌরভ বিশ্বাস ভাইয়া, আপনাকে দেওয়া হয়েছে, আপনি বলেন। Ich heiße Saurabh বিশ্বাস. Ich komme aus Bangladesch. Ich wohne in Gopalganj. Ich spreche Bangalisch, Englisch und ein bisschen Deutsch. Ich bin 25 Jahre alt. Ich bin Student in. বন্ধুরা শুন, এটা হচ্ছে বেঙ্গালিশ, সরাসরি বাংলাও বলা যায়।
আহ, আচ্ছা, ইমতিয়াজ ইমুকে একটু সুযোগ দিবেন। ওটা দিয়ে শেষ করে ফেললো, কারণ মেইন ক্লাসে তো ওনারা হ্যালো। সব করবে এগুলি। Ich heiße Imtiaz Imu. Ich komme aus Bangladesh. Ich wohne in Chittagong. Ich spreche Bengalisch, Englisch und ein bisschen Deutsch. Ich bin 25 Jahre alt. Ich bin Student. বন্ধা শুন, অনেক সুন্দর ছিল। ডাঙ্কে শুন, ধন্যবাদ। Dankeschön. আহ আমরা যারা সুযোগ পাইনি, আমরা মেন ক্লাসে যখন জয়েন্ট হব, ইনশাল্লাহ প্রত্যেকে এই পার্টটা শিখবো প্রথম দিনেই। এবং ডেমো ক্লাসে আরো অনেক কিছু ছিল, সময় স্বল্পতার কারণে সবকিছু দেখানো সম্ভব হয় না। তো বাকি কথা আমরা যারা কোর্সে জয়েন করব তখন হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে। তো তাহলে সাইফুল ইসলাম উনি 8 PM এ ক্লাস নেবেন। ওকে, উনি সাথে তো আমি থাকছি। তো 8 PM এ যারা অ্যাডমিশন নিতে চান তারা সিদ্ধান্ত নিতে পারেন, বা 10 PM এরটাও ডেমো দেখলেন, যারা অ্যাডমিশন নিতে চান নিয়ে ফেলেন। কারণ সিট তো একেবারেই কম, হ্যাঁ, প্রায় 50% সিট কাভার। এখন কোর্স রিলেটেড আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। চ্যাট বক্সটা একটু ওপেন করে দিই। আর জার্মানির অর্থনৈতিক অবস্থা মন্দা, আউসবিল্ডিং সামনে হবে কিনা এমন একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ, এই প্রশ্নটা সবাই আসলে ফেসবুকেও করছে দেখলাম। তো আসলে আমরা তো জার্মানিতে আছি, হ্যাঁ, আমরা তো বাস্তবতা খুব কাছ থেকেই দেখি। এখানে আউসল্যান্ডার অর্থাৎ আমরা বিদেশি, হ্যাঁ, বিদেশি ছাড়া কোনো কোম্পানি চলতে পারবে শুধু জার্মানদেরকে নিয়ে? একটা জার্মান পার্সনের স্যালারি কত? হ্যাঁ, জার্মান, সে জার্মান, সে জন্মগতভাবে জার্মান দেখেই মনে করেন যে তার ইস্যু অনেক আলাদা। হ্যাঁ, এখানে একটা ফির্মা, একটা কোম্পানি, জার্মানি ফির্মা বলা হয়, বাংলাতে কোম্পানি। এটা কোম্পানিতে যদি দেখেন 10% জার্মান কর্মী, 90% বিদেশি কর্মী। হ্যাঁ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব সেক্টরেই বিদেশি। সো বিদেশি ছাড়া জার্মানি কখনোই চলতে পারবে না। এদের দেশে ইয়াং পপুলেশন নাই তো। হ্যাঁ, এদেশে হলো এরা অনেক আগের থেকেই দেখা যাচ্ছে যে বাচ্চা কম নেয়। সেদিক, সেই ইস্যুকে কেন্দ্র করে জার্মান এমন জার্মানির এমন এমন অঞ্চল আছে সেখানে আপনি জার্মান খুঁজেও পাবেন না। ঠিক আছে, জার্মান খুঁজেও পাবেন না সেখানে, অরিজিনাল জার্মান। আহ বিদেশি দিয়েই চলছে দেশ। তো এগুলি অভিবাসী দেশ, উন্নত কান্ট্রি সবটাই একই অবস্থা। কলকারখানা, এদেশের ইকোনমি ধরেই আছে তো বিদেশি দিয়ে। এরা বিদেশি কেন আনে? এই যে হাউস বিল্ডিং এ আপনাকে স্যালারি দিবে, স্যালারি দিবে, আপনাকে কাজ শিখাবে, আপনাকে পড়াশোনা শিখাবে, কি দরকার এদের? অবশ্যই এখানে মনে করেন কর্মক্ষেত্র ফাঁকা। হ্যাঁ, ইয়াং জেনারেশন যদি জব না করে তাহলে এদেশের ইকোনমি দাঁড়াতে পারবে না। হ্যাঁ, সো ভয়ের কিছু নাই। আহ, যে আতঙ্ক ছড়াচ্ছে ওই দেখবেন যে সবাইকে পিছনে ফেলে দিয়ে ওই আগে জার্মানি আসছে। হ্যাঁ, সো আতঙ্কের কিছুই নাই। আর বিদেশি ছাড়া জার্মানি কখনোই চলতে পারবে না। পড়ালেখা করেন, অজুহাত দিয়ে কোনোটাতে লাভ নাই। হ্যাঁ, ভালো একটা ক্যারিয়ার, ভালো জায়গায় যেতে হলে স্টাডির বিকল্প নাই। আর ইকোনমি খারাপ হলে এত খারাপ হবে না যে উম, আমাদের দেশ থেকে লোক আসবে না। হ্যাঁ, এত খারাপ কখনো হবে না। আহ, আর এখানে শুধু মানুষ ইনকামের জন্য আসে না, অনেক ফ্যাক্টর আছে। সোশ্যাল সিকিউরিটি, মেডিকেল সিকিউরিটি। হ্যাঁ, আমাদের দেশে যতই বড় লোক যাই হোক, তার যদি বয়স শেষে ক্যান্সার হয়, আম, আমরা সচরাচর দেখে থাকি, তার কিন্তু একদম পথে নেমে যেতে হয়। তো জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের ভেতর ঢুকে কে। তো এই আর কি, ভয়ের কিছু নাই। তো আশা করি যিনি প্রশ্নটা করেছিলেন যে অর্থনৈতিক মন্দা, এ ধরনের কোনো ইফেক্ট আপনাদের উপর পড়বে না।
আপু আমি কি একটু বলবো? ইয়া ইয়া, শিওর শিওর। ওকে। ভ্যাটার প্রশ্ন মনে হয় একটা ছিল যে আইএফডি বা হচ্ছে গিয়ে অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড, তারা যেহেতু রাইট উইং এর একটা ডেমোক্রেট মানে পার্টি, তারা অনেক জনপ্রিয়তা পাচ্ছে, এই কারণে একটু সমস্যা বা আচ্ছা আচ্ছা, মনে করতেছে। এই যে রাজনৈতিক ভাবে, আচ্ছা। হ্যাঁ, রাজনৈতিক অস্থিরতা। তো আহ, আমরা অনেকে দেখতেছি যে হ্যাঁ আইএফডি অনেকখানি হচ্ছে বা সক্রিয় হইতেছে, বাট তার বিপরীতে কিন্তু একই সাথে আমাদের এই আইএফডির বিরুদ্ধেও কিন্তু অনেক মানুষ রাস্তায় নেমে আসছে। আপনি যদি ভিডিওগুলো নিয়মিত ফলো করেন দেখবেন যে আইএফডির বিরুদ্ধে জার্মানি, আইএফডি অলমোস্ট হচ্ছে জার্মানি, আপনি ধরেন যে 23%-এর মতো তাদের সাপোর্ট আছে, বাট বাকি 77% মানুষ কিন্তু চায় না। কারণ বিদেশি যদি না নেয় বা আউসল্যান্ডের আমরা যারা আছি, আমরা যদি না নেয়, জার্মানি কিন্তু চলতে পারবে না। না না, পারবে না। ওরা বাধ্য আমাদের নিতে, কাইন্ড অফ ওদের নিজেদের আহ নিজেদেরকে চালানোর জন্য বা নিজেদের দেশকে চালানোর জন্য আমাদের লাগবে, ওদের নিজেদের জনসংখ্যা কম, এই হুম। কারণে ওরা বাধ্য হয়েই কাইন্ড অফ আমাদের নেয়। তো এক্ষেত্রে ভয় পাওয়াটা কাইন্ড অফ অমূলক। আর যদি অর্থনৈতিক দিক থেকে বলেন, জার্মানি হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটা। মাঝখান থেকে ইভেন হচ্ছে ফ্রান্স একবার অর্থনৈতিকভাবে একটু ধসে পড়তে যাচ্ছিল, জার্মানি সেটাকে উঠাইছে। আর ইউরোপিয়ান ইউনিয়নে জার্মানি তো লাইক ইউরোপিয়ান ইউনিয়নের অর্ধেকই জার্মান লোক বা যাই বলেন। তো জার্মানি ধসে পড়া বা যাই হোক, পুরো দুনিয়ায় কাইন্ড অফ একটা হুম হুম। সাইলেন্ট মন্দার মধ্যে চলতেছে। এই অবস্থায়ও জার্মানির যে অবস্থা আছে, আপনি বাকি দেশগুলো দেখবেন সেই দেশগুলো আরো খারাপ অবস্থা। তো খারাপের মধ্যে মন্দের ভালো বলতে পারেন যে জার্মানি, যে একেবারে যদি খারাপ হয় সেই ক্ষেত্রেও জার্মানি ভালোর দিকেই আছে। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বলতে যাচ্ছি যে খারাপ হলে আর কত দূর। আর এখানে ইউরোপিয়ান ইউনিয়ন একটা সংঘবদ্ধ একটা ইস্যু, এখানে এক দেশ এরকম কোনো সুযোগই দেখি না, এমনি হাই হুতাশ পাবলিকের চিন্তা, এই আর কি। তো ঠিক আছে, আমরা চ্যাট বক্সে ওপেন করা হয়েছে, কারো কি স্পেশাল কোনো কোশ্চেন আছে আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্স নিয়ে 8 PM বা 10 PM এর, তাহলে জানাতে পারেন। আর তা না হলে কামরুল ভাইয়া হলো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দেন, ওনারা কিভাবে কমিউনিকেট করবে। হ্যাঁ, আপনারা দেখেন চ্যাট বক্সে হলো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। সো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলেই হচ্ছে। আর এই তো অ্যাডমিশন নিতে হলে কামরুল ভাইয়াকে মেসেজ দিলে হবে, উনি এটা বিকাশ নাম্বার দিবে, বিকাশে বাংলাদেশ দিয়ে পেমেন্ট করতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ জার্মানি সব জায়গায় আছে। হ্যাঁ, নার্সিং এ যে কেউই পারবে। নার্সিং এ ডিপ্লোমা, সৌরভ ভাইয়া জিজ্ঞেস করছেন, আহ, যে কেউই পারবে। আর্টস কমার্স সায়েন্স বলতে এদেশে আহ, এরকম ডিভাইডেশন নাই, তো এই জন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে নার্সিং এ ডিপ্লোমা করতে পারবেন। উর্মি আপু, হ্যাঁ বইটা যদি আমরা বলি তাহলে নেটসবার্গ বইটাই পড়ানো হয়। পাশাপাশি আমরা গ্রামাটিক পার্ট, যেমন আমরা ফার্স্টে 2-3টা ক্লাস আমাদের বাংলা লেখা ম্যাটেরিয়াল দিয়ে পড়াবো, তারপর নেটসবার্গ বইয়ে যাব। আর এক্সামের জন্য আমাদের নিজস্ব তৈরি অনেক ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হবে। আর নেটসওয়ার্ক বইটাকে সিলেবাস ধরে অবশ্যই আগানো হবে। গোয়েথেতে যারা এক্সাম দিবেন, এটা ওরাই বইটা পড়াই দেখে এটা আমরা ওইটাই পড়াই। একটু আগেও কিন্তু আমাদের ছাত্র একজন মাত্র মেসেজ দিয়েছে, হাউস বিল্ডিং পেয়েছে ফের কয় ফেরে। তো এরা সবাই বাংলাদেশ থেকেই পরীক্ষা দিয়েছে। গত 2-3 দিন আগে, গত সপ্তাহে হলো হাউস বিল্ডিং পেলো আমাদের দুইজন। তো ভিসা পেলো। হ্যাঁ, ফেসবুক গ্রুপে দিয়েছে, এরা বাংলাদেশ থেকে। আহ সোহেল ভাইয়া সে টোটাল সম্পূর্ণ বাংলাদেশ থেকেই পরীক্ষা দিয়েছে, 4টা পার্টে। তো তারা তো এক্সটার্নাল আমাদের স্টুডেন্ট ছিল, তারা কিভাবে সিট পেলো, তাই তো। উম, তো আর সামনে তো পরীক্ষা বেশিই হবে। গোয়েথ ইনস্টিটিউটের ওয়েবসাইটে B1 এর দেখেন, আহ, পরপর এক্সাম দিয়েছে অনেকগুলি, 3টা এক্সাম পরপর দিয়েছে। সো সামনে ভালো হবে বলে আশা করা যাচ্ছে।
আচ্ছা, ভর্তি হওয়ার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করব? আপনারা, আমি এখানে অলরেডি নাম্বার দিয়ে দিছি, আপনারা চাইলে নাম্বারে কল যোগাযোগ করতে পারেন, কল দিতে পারেন। হুম। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও দেওয়া আছে, আপনারা গ্রুপে জয়েন থাকেন, আমরা সেখানে বিকাশ পেমেন্ট কিভাবে 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 করতে হবে সবকিছু আমরা গ্রুপে বলে দিব। যারা যারা জয়েন নাই দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ জয়েন করলে আপনারা কমিউনিকেশন করতে সুবিধা হবে। আর অল্প কিছু সিট আছে, যারা এডমিশন নেওয়ার দরকার নিয়ে ফেললেন। সিট ফুল হয়ে গেলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিব যে আর ভর্তি নেওয়া যাচ্ছে না। তো যখন জানাই যে ভর্তি আর নেওয়া যাচ্ছে না, তারপরে এত রিকোয়েস্ট আছে অ্যাডমিশনের জন্য, নাকি কামরুল ভাইয়া? হ্যাঁ, এই জন্য তখন কিছু আসলে আর করার থাকে না। আমরা মানুষ হিসাবে আমরা কয়টা ব্যাচ নেওয়া যায়? রাত 8টাতে একটা নেওয়া হয়েছে, 10টা একটা হয়েছে, এনাফ। আর এটা স্টুডেন্টের ডিমান্ডের কারণে নেওয়া হয়েছে, দুইটা ব্যাচ স্টুডেন্টের দুটা একটা ব্যাচ তো নেওয়ার কথা ছিল কিন্তু। স্টুডেন্টের নেওয়ার কথা ছিল হ্যাঁ, একটা। আর রাতের ব্যাচ নেওয়ার কথা ছিল না, ছিল যে দিনে নিব। পরে দেখলাম সবাই রাতেই বলতেছে। তো আর দিনের ব্যাচ তো আগেই ফুল হয়ে গেছে। তো ঠিক আছে তাহলে, আজকে এ পর্যন্তই। উম, আশা করি জার্মান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়েছে। আর আমাদের ক্লাস এরকমই। আমরা মানে সবসময় যেভাবে ক্লাস নিই ওভাবেই আপনাদের কাছে দেখানো হয়েছে। আর আজকে ডেমো হিসাবে জাস্ট একটা ভিউ। এর এক একটা ক্লাস মনে করেন যে আমরা নিব অনেক সময়, লং টাইম ধরে, 1.5 ঘন্টা ধরে একটা ক্লাস হবে। তো সেখানে 10 মিনিটে উনি দেখিয়েছেন, এই আর কি। সৈকত ভাইয়া, আপনার প্রশ্ন যেটা হলো, আগে A1 A2 দিতে হবে কিনা, না, সরাসরি আপনি যে কোনো এক্সাম সরাসরি দিতে পারবেন। আপনার প্রস্তুতি ভালো থাকলে আপনি সরাসরি B1 দিবেন, কোনো সমস্যা নেই। তো আমরা প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে, তো আজকে আর না আগাই। আপনাদের অংশগ্রহণ আমাদের খুবই ভালো লেগেছে। আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে পার্সোনালি নক করতে পারেন। অ্যাডমিশন মেইন ক্লাস কিন্তু 10 তারিখ থেকে শুরু হবে। তো আমাদের সিট ফুল হয়ে গেলে আমরা জানিয়ে দিব যে সিট ফুল হয়ে গেছে। তো ঠিক আছে। ভালো থাকবেন সবাই। সোহাগ মাহমুদ, দেশের বাইরের সিস্টেম, হ্যাঁ, গোয়েতে যে কোনো জায়গায় একই সিস্টেম। টেক্সটাইল সেক্টরে ইসরাফিল ভাইয়ার ডিমান্ড ভালো। ডিমান্ড ভালো। টেক্সটাইলে তো অনেক স্টুডেন্টই এসেছে, মাস্টার্স করতে এসেছে তারা টেক্সটাইল সেক্টর থেকে। আহ, ঠিক আছে তাহলে, বিদায় নিলাম। কামরুল ভাই কিছু বলেন, মনে হয় শেষ করে দিই। শেষ করতে পারেন। আহ, যারা এখনো জয়েন করেননি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেন। আমরা দিয়ে দিচ্ছি অলরেডি, লিখতেছি, আমি লিখে গ্রুপে হুম। দিয়ে দিচ্ছি কিভাবে পেমেন্ট করবেন। হুম হুম। কেন? তো আজকে এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।